Dear students, I hope you are well, and I am also welcoming you to our English class. Dear students, in the meantime, I have discussed how to solve passage narration. Our today's topic is changing sentence. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। I think the students of class 6 to 10 will be benefited from this class. So I will tell all my students to hear this video, to listen this video again and again. শিক্ষার্থীবৃন্দ, যেহেতু চেঞ্জিং সেন্টেন্সটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে এমনকি দ্বাদশ শ্রেণীতেও চেঞ্জিং সেন্টেন্সের গ্রামারের যে আইটেমটি আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 6 থেকে দশম শ্রেণী পর্যন্ত চেঞ্জিং সেন্টেন্সের কিছু কিছু বিষয় যেগুলোর মধ্যে একটু মিল রয়েছে। কাজেই আমি মনে করি এই লেসনটি 6 থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার কাজে আসবে। চেঞ্জিং সেন্টেন্সে অনেকগুলো জিনিস আছে। প্রথমত আমরা জানবো চেঞ্জিং সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। একটি সেন্টেন্সকে যখন আমরা এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে পরিবর্তন করি তখন সেটিকে বলে চেঞ্জিং সেন্টেন্স। সেন্টেন্স আমরা সবাই জানি, উই অল নো দ্যাট সেন্টেন্সেস আর অফ 5 kinds. That is assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, and exclamatory sentence. তো যদি আমরা assertive sentence কে interrogative এ পরিবর্তন করি অথবা interrogative sentence কে assertive sentence এ পরিবর্তন করি অথবা assertive sentence কে exclamatory sentence কে vice versa হিসাবে assertive এ পরিবর্তন করি, this is called changing sentences. এমনকি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেও আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করতে পারি, আবার নেগেটিভ বাক্যকেও অ্যাফার্মেটিভে পরিবর্তন করতে পারি। I shall try to teach you how to change. At first, I shall teach you how to change affirmative to negative. Dear students, look at the blackboard. Now I am writing an example. He is a sincere student. আমার মনে হয় তোমরা এবার পুরো বাক্যটি দেখতে পাচ্ছ। এখানে আমি লিখেছি হি ইজ এ সিনসিয়ার স্টুডেন্ট, এবং যে জিনিসটি লক্ষ্য করার মতো সেটি হচ্ছে তোমরা দেখবে সেন্টেন্সের পিছনে কি লেখা আছে। সেন্টেন্সের পিছনে যেটা লেখা থাকবে এটা কি তোমাদের জন্য একটা নির্দেশ। যেমন এখানে আমি লিখেছি নেগেটিভ, এর মানে হচ্ছে এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভে পরিবর্তন করব। যখন তুমি দেখবে when you will find negative within bracket, then you have to understand it is a affirmative sentence. He is a sincere student. এখন লক্ষ্য করো কিভাবে আমরা এই বাক্যটিকে নেগেটিভে পরিবর্তন করি। প্রথমে আমি উত্তর লিখতেছি, then I shall explain it. He is not an insincere student.
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই এফার্মেটিভ বাক্যকে নেগেটিভে পরিবর্তন করতে আমি কি করেছি। আমরা সবাই জানি সাধারণত নট ব্যবহার করে, যদিও নো মাঝে মাঝে নেভার এগুলো ব্যবহার করে আমরা এফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তন করতে পারি। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা নট ব্যবহার করি। এখন তোমাকে খেয়াল রাখতে হবে এই নটের পজিশনটা, নটটা কোন জায়গায়। এখানে লেখা ছিল হি ইজ, আমি লিখেছি হি ইজ নট। এর অর্থ হলো যদি আমরা কোনো বাক্যকে নেগেটিভ করতে চাই তাহলে এইভাবে যদি সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যেগুলোকে আমরা বিভার অথবা অক্সিলিয়ারি ভার্ব বলি, আমি আশা করি তোমাদের বিভার এবং অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে একটি আইডিয়া আছে। এই বিভার্বের পরে অথবা অক্সিলিয়ারি ভার্বের পরে তোমাকে ইউ হ্যাভ টু পুট নট, তোমাকে এই নট বসাতে হবে। হি ইজ নট, পজিশনটা দেখো, নটের পজিশনটা কোন জায়গায় আমি নট বসিয়েছি। যদি আমি এইভাবে লিখতাম হি নট ইজ, দেন ইট ইজ এন ইনকারেক্ট সেন্টেন্স। আমি লিখেছি হি ইজ নট। এবং এখানে আরেকটি জিনিস আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের টপিকের নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, আমরা বাক্যটিকে এমন ভাবে পরিবর্তন করব, আমাদের কিন্তু মূল বাক্য হচ্ছে হি ইজ এ সিনসিয়ার স্টুডেন্ট। এই বাক্যটিকে নেগেটিভে পরিবর্তন করার পরেও আমাদের প্রথম বাক্যের যে বিষয় বা যে তার যে কি বলবো আমি, তার যে অর্থ, সেই অর্থকে আমরা পরিবর্তন করতে পারবো। এমনভাবে লিখতে হবে যাতে সেই অর্থের কোনো পরিবর্তন না হয়। তাহলে এখানে লেখা ছিল হি ইজ এ সিনসিয়ার স্টুডেন্ট। এই সিনসিয়ার ভাবটাকে, অর্থটাকে অক্ষত রাখার জন্য এই সিনসিয়ারের বিপরীত হচ্ছে ইনসিনসিয়ার। সো ডিয়ার স্টুডেন্টস, এফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করতে হলে আমাদেরকে দুটো জিনিস করতে হবে। প্রথমত হচ্ছে আমাকে একটা নট বসাতে হবে, এবং নট আমি কোন জায়গায় বসাবো এটা আমি একটু আগে উল্লেখ করেছি। যদি আমরা যে অক্সিলিয়ারি ভার্ব অথবা বিভার, অনেক সময় তোমাদের এই বিভার সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া না থাকতে পারে। যখন আমরা সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ বা ওয়্যার দেখি এবং তারপরে কোন ভার্ব দেখি না, তখন সেটিকে বলি আমরা বিভার। আবার যখন আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে অন্য কোন ভার্বের উপস্থিতি দেখি, তখন সেটিকে বলি আমরা অক্সিলিয়ারি ভার্ব। তো মোট কথা হলো এটি বিভার হোক অথবা অক্সিলিয়ারি ভার্ব হোক, তারপরে নট বসবে। আর অর্থটাকে ঠিক রাখার জন্য আমাদের ওই সেন্টেন্সে সাধারণত আমরা যে অ্যাডজেক্টিভ থাকবে, যেমন এখানে সিনসিয়ার, এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা ভালো করে খেয়াল করে দেখো অ্যাডজেক্টিভের পজিশনটা কোন জায়গায়। অ্যাডজেক্টিভ হচ্ছে বিভার্বের পরে। যদি এখানে একটি এ লেখা আছে, যদি এখানে এ লেখা না থাকতো, এবং এ লেখার মূল কারণ হচ্ছে এটা আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব, যে এই বাক্যের শেষে একটি নাউন দেওয়া আছে স্টুডেন্ট, এর জন্য এখানে এ বসেছে। যখন আমরা সিনসিয়ারকে পরিবর্তন করব, তাহলে আমরা কি বুঝলাম, চেঞ্জিং সেন্টেন্সে হাবোধক থেকে নাবোধকে পরিবর্তন করতে হলে আমাদেরকে বিভার্বের পরে নট বসাতে হবে বা অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাতে হবে, এবং ওই সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভকে অপোজিট ওয়ার্ডে পরিবর্তন করতে হবে, বা অন্য ভাষায় আমরা বলি অ্যান্টোনিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেও বলেছি এই বিষয়টি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার গ্রামারে অন্তর্ভুক্ত রয়েছে, এবং প্রত্যেকের যে নির্দিষ্ট গ্রামার বই আছে, তোমরা গ্রামার বই খুললেই চেঞ্জিং সেন্টেন্সের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার খুললেই তোমরা দেখবে সেখানে লেখা আছে কিছু বিপরীত শব্দের এক্সাম্পল দেওয়া আছে। আমি আশা করব তোমরা যারা এখনো সেই বিপরীত শব্দগুলো শিখো নাই, তাড়াতাড়ি শিখে ফেলার চেষ্টা করবে। কারণ আমি নিয়ম বললাম যে এভিজারের পরে নট বসবে বা ওয়াজ ওয়্যারের পরে নট বসবে, কিন্তু তারপরে যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের যে অপোজিট ওয়ার্ড যদি তোমার জানা না থাকে, তাহলে এই নিয়মটি তোমার কোনো কাজে আসবে না। So, dear students, you can see that to make a sentence affirmative to negative, what I have done, আমি কি করেছি, আমি ইজের পরে নট বসিয়েছি, এরপরে
এই যে অ্যাডজেক্টিভ ছিল সিনসিয়ার, সিনসিয়ারের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনসিনসিয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ এ সিনসিয়ার স্টুডেন্ট, এই ব্যক্তিটির যে অর্থ হি ইজ নট এন ইনসিয়ার স্টুডেন্ট, এই ব্যক্তিটিরও সেম মিনিং। একটি মজার জিনিস, আমরা একটা বাক্যকে নাবুদ করার পরেও তার যে অরিজিনাল যে মিনিং আছে সেই মিনিং এর কোনো ব্যত্যয় করতেছে না বা কোনো পরিবর্তন ঘটতেছে না। সো এটি হচ্ছে সাধারণ নিয়ম। যদি তোমরা চাও কোন বাক্যকে নেগেটিভ করবে তাহলে এইভাবে ইন দিস ওয়ে তোমরা সাহায্যকারী ভার্বের পরে নট বসাবে, তারপরে ওই সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভকে তোমরা বিপরীত করবে, অপোজিট ওয়ার্ড করবে বা অ্যান্টোনিম করবে, দেন it will be a negative sentence. Dear students, now I am writing another example. He was present এটা আমি শর্ট বাক্য লিখলাম, উইথ ইন্ডিকেট লিখলাম নেগেটিভ। আগের বাক্যের মতো যদি আমরা এই বাক্যকে নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি করব? ইয়েস, আমরা এই যে ওয়াজ আছে ওয়াজের পরে আমরা নট বসাবো। এখন আমাদের জানা থাকতে হবে এই যে প্রেজেন্টের যে বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড সেটি কি? প্রেজেন্টের বিপরীত শব্দ হচ্ছে অ্যাবসেন্ট। প্রেজেন্ট অ্যাবসেন্ট সহজ না? এইভাবে যদি সেন্টেন্সের পিছনে এম ইজ আর সাবজেক্টের পরে যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরে এম ইজ আর ওয়াজ অথবা ওয়্যার থাকে, তারপরে তোমরা নট বসাবে এবং এম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে যে শব্দ থাকবে সাধারণত অ্যাডজেক্টিভ থাকবে, সেই শব্দটাকে আমরা যদি আমরা বিপরীত করে ফেলি তাহলে আমাদের এই বাক্যটি এফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে এবং অর্থের কোনো পরিবর্তন হবে না। এখন একটু ব্যতিক্রম লক্ষ্য করো। Now I am writing another example. Hassan is always punctual. Punctual in the class. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হয়তো অনেক সময় তোমাদের যে হোয়াইট বোর্ডে যে লেখাগুলো হয়তো স্পষ্ট নাও হতে পারে, ইট মে নট বি ক্লিয়ার, বাট আই ক্যান সে দ্যাট মাই ভয়েস ইজ ক্লিয়ার। আর যেহেতু এটি ভিডিও সিস্টেম করা আছে, সেই ভিডিও তোমরা যদি বারবার শুনো তাহলে তোমরা নিজেরাই এই উদাহরণগুলো তোমাদের নোটবুকে লিখতে পারো এবং উত্তরগুলো যেভাবে দেওয়া আছে সেগুলো লিখে তোমরা এই উত্তরটা কিভাবে হলো আমার যে বয়স আছে সেই বয়সের সাথে মিল রেখে তোমরা এটা সমাধান অবশ্যই খুঁজে বার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ অথবা ওয়্যার থাকে তাহলে তারপরে যদি আমরা নট বসাই তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এখন একটি ব্যতিক্রম এবং তোমাদেরকে সেটি মনে রাখতে হবে। যদি আমরা কোনো সেন্টেন্সে অলওয়েজ দেখি তাহলে এই বাক্যকে নেগেটিভে পরিবর্তন করার সময় এই এম ইজ আর ওয়াজ বা ওয়্যার এর পরে নট না বসিয়ে যদি আমরা অলওয়েজ কে নেভারে আমরা পরিবর্তন করি, তবে একটি শব্দ আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। যেমন এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হচ্ছে পাংচুয়াল, এই পাংচুয়ালকে আমরা অপোজিট ওয়ার্ডে পরিবর্তন করতে হবে। তাহলে দেখো আমি কি লিখি উত্তরটা, Hassan is
নেভার, অলওয়েজ এর পরিবর্তে নেভার। তোমাদেরকে এরকম মনে করার কোনো কারণ নাই যে কোনো প্রশ্নই সহজ আবার যে কোনো প্রশ্নই কঠিন। যেহেতু এটা কিছু রুলসের ব্যাপার আছে, গ্রামাটিক্যাল রুলসের ব্যাপার আছে, সেই রুলসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একেবারে যে কোনো লেসনকে তোমার সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, সিরিয়াস হতে হবে, সিনসিয়ার হতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে বাক্যকে আমরা নেগেটিভ করব ওই বাক্যে যদি অলওয়েজ লেখা থাকে, তোমাদের মনে হতে পারে যে অলওয়েজ শব্দটি কি। অলওয়েজ শব্দটি ইংরেজিতে এই পার্টস অফ স্পিচটি হচ্ছে একবার, অলওয়েজ, নেভার, অফেন, এই শব্দগুলো বিভার্বের পরে বসে। তো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি অলওয়েজ লেখা, তার পরিবর্তে লিখবো আমরা নেভার, ঠিক তার বিপরীতটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে নেভার লেখা থাকে তাহলে ওই বাক্যটিকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব তার পরিবর্তে অলওয়েজ লিখবো। এখন আমাদেরকে এই যে পাংচুয়াল, এই পাংচুয়াল শব্দের বিপরীত শব্দটা আমাদেরকে জানতে হবে। পাংচুয়াল শব্দের বিপরীত হচ্ছে আনপাংচুয়াল অথবা লেট। আমরা লিখলাম লেট, LATE in the class. Dear students, look at the blackboard carefully. প্রথমে আমরা বলেছিলাম যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে যদি আমরা নোট বসাই তাহলে এই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। এবার এসে আমরা দেখলাম যে ওই সেন্টেন্সে অলওয়েজ লেখা আছে, এই জন্য আমরা নোট না বসিয়ে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার লিখলাম এবং আমাদের বাক্যটি নেগেটিভ। তারপরে যে শব্দটি থাকবে সেটি অ্যাডজেক্টিভ। আমি আগে বলেছি এম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে যে শব্দগুলো থাকে সেগুলো সাধারণত অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভকে তুমি বিপরীত শব্দে পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা আরেকটু বিন্দু দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি হি লিডস এ হ্যাপি লাইফ এবং যথারীতি আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে নেগেটিভ। অনেক সময় প্রশ্নের মধ্যে দেখা যাবে মেক ইট নেগেটিভ, কোন সময় তোমরা দেখতে পাবে লেখা আছে প্যাকেটের ভিতরে মেক ইট নেগেটিভ উইথাউট দি চেঞ্জ অফ মিনিং। এই সবগুলো একই জিনিস। এবার বলো তো দেখি, আগের যে দুই তিনটা উদাহরণ লিখলাম আর এই যে উদাহরণটা লিখলাম, হোয়ার ইজ দ্য ডিফারেন্স? পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা কোথায় তুমি বলতে পারবে? এটা অত্যন্ত সহজ, একটু খেয়াল করে দেখো। প্রথম যে দুটি বাক্য লিখেছিলাম এই দুইটি বাক্যে সাবজেক্টের পরে ছিল এম ইজ আর ওয়াজ অথবা ওয়্যার, কিন্তু এই সেন্টেন্সে দেখো এম ইজ আর ওয়াজ ওয়্যার যেগুলোকে আমরা বিভার অথবা সাহায্যকারী ক্রিয়া বলি, এই ধরনের কোনো কিছু লেখা নাই। আর তোমরা সবাই জানো তোমাকে অক্সিলিয়ারি ভার্ব খুঁজতে হলে তোমাকে সেন্টেন্সের মাঝে যাওয়ার দরকার নাই। তুমি খেয়াল করে দেখবে অক্সিলিয়ারি ভার্বের যে পজিশন, সেই পজিশনটা হচ্ছে সাবজেক্টের পরে। অক্সিলিয়ারি ভার্ব কোন জায়গায় থাকে? সাবজেক্টের পরে। ইন দিস সেন্টেন্স সাবজেক্ট ইজ হি, এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং আমরা দেখতে পাচ্ছি যে হি পরে আমাদের যে জানাশোনা যে অক্সিলিয়ারি ভার্ব যেগুলো আছে এগুলোর কোনটাই এখানে উল্লেখ করা নাই। তাহলে কি হলো সেটা তোমাদের মনে রাখতে হবে। যখন তুমি দেখবে সাবজেক্টের পরে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তখন সাধারণত তোমার সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা তুমি দেখতে পাবে সেটি হচ্ছে ভার্ব। কি বললাম আমি? সাবজেক্টের পরে যদি আমরা কোনো অক্সিলিয়ারি ভার্ব না দেখি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা দেওয়া আছে, সাধারণত আমি বারবার বলি কারণ প্রত্যেকটা রুলসের আবার এক্সেপশন বা ব্যতিক্রম আছে। আমি বললাম সবসময় সাবজেক্টের পরে ভার্ব বসবে
এটা যদি আমি সবসময় বলি ইট ইজ নট কারেক্ট। অনেক সময় দেখা যায় ভার্বের আগে অ্যাডভার্ব থাকে, এর জন্য আমরা বলি সাধারণত সাবজেক্টের পরে ভার্ব থাকবে, এবং সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। এর জন্য ইউ শুড নো দি ফর্ম অফ ভার্ব, যাকে আমরা বলি কনজুগেশন অফ ভার্ব। ক্লাসে আমরা বারবার এমফেসিস করি যে তোমাদেরকে ভার্বের যে ফর্ম যেগুলো আছে, ভার্বের যে লিস্ট যেগুলো আছে, এগুলো ভালোভাবে শেখার জন্য। কারণ ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার ইন ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন দি কনজুগেশন অফ ভার্ব অর দ্য লিস্ট অফ ভার্ব। ভার্বের লিস্ট না শিখে যে ভার্বটা দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এগুলো না শিখে তুমি গ্রামারে উন্নতি করার তেমন কোনো সুযোগ নাই। এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো যাই হোক, আমরা এই বাক্যটিকে নেগেটিভ করব, এবং আমরা সবাই জানি, উই অল নো দ্যাট, যে একটা বাক্যকে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কি। এটাই হচ্ছে আসল কথা, যে সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হবে। কিন্তু এই সেন্টেন্সে কি নাই? কোনো সাহায্যকারী ভার্ব নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে হি, তারপরে আছে লিডস, এবং লিডসটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। লিডের পাস্ট ফর্ম হচ্ছে লেড, এলইডি লেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেড। এখানে যদি লিডস না থাকে, লেড লেখা থাকতো, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি রুল হচ্ছে, যদি সাবজেক্টের পরে যদি তুমি দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং যদি তুমি এই বাক্যটাকে নেগেটিভ করতে চাও, তাহলে তোমাকে সাবজেক্টের পরে এবং ভার্বের পূর্বে সাহায্যকারী ভার্ব ডু বা ডাস এবং তারপরে নট বসাতে হবে। যেহেতু এই ভার্বের সাথে এস যুক্ত আছে, এর জন্য আমরা লিখব হি ডাজ নট লিড। এবং আগের যথারীতি এই হেভি অ্যাডজেক্টিভকে বিপরীত করতে হবে। হেভি বিপরীতটা কি? ইয়েস, হেভি বিপরীত হচ্ছে আনহেভি। আর আমরা যখন আনহেভি লিখবো তখন এটা এন হয়ে যাবে। এটা আবার আর্টিকুলের ব্যাপার। আমি আবার তোমাদেরকে এই বাক্যটা আবার আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। যেহেতু আমাদের ইনস্ট্রাকশন আছে নেগেটিভ করবো, আমরা বাক্যটাকে নেগেটিভ করবো। তো নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হবে। কিন্তু এই সেন্টেন্সে কি নাই? কোন সাহায্যকারী ভার্ব নাই। এবং সাহায্যকারী ভার্ব না থাকার অর্থই হলো এটা সাবজেক্টের পরে যে ভার্ব আছে, হয় এটা প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। আমাদের যে অর্জিত যে জ্ঞান আছে, আমরা যে ভার্বের ফর্মগুলো পড়েছি, সেখান থেকে আমরা বুঝতে পারি লিডটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম থাকার কারণে এবং ভার্বের সাথে এস থাকার কারণে আমরা লিখেছি ডাজ নট। এই ডাজটা হয়ে গেল অক্সিলারি বা তারপরে নট, এবং যথারীতি যাতে অর্থের পরিবর্তন না ঘটে, এর জন্য আমরা হেভির পরিবর্তে লিখেছি আনহেভি। হি ডাজ নট লিড এন আনহেভি লাইফ। So dear students, I think you have no problem if you do not find any auxiliary verb after subject. তোমরা যদি সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব খুঁজে না পাও, তাহলে মনে করবে না যে আমরা এই বাক্যটাকে মনে হয় নেগেটিভ করতে পারবো না। কারণ সাহায্যকারী ভার্ব না থাকলেও তিনটি সাহায্যকারী ভার্বের ফর্ম অনুযায়ী তুমি সাবজেক্টের পরে বসাতে পারবে। যেমন যদি এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, if it is present form, then you can use do or does. If it is past form, then you will use did. I think now it is clear to you. Okay, I am writing another example. Ruplan lived
in a small village. Dear students, here you can see another example. আমি ওই উদাহরণটি আবার পড়তেছি. Rupal lived in a small village. You can see that like previous one, in this sentence there is no auxiliary verb. এখানে সাবজেক্ট হচ্ছে রূপলাল. যদি ওই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকতো তাহলে রূপলালের পরে থাকতো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যেগুলো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি. তো একটু আগে আমি উল্লেখ করেছিলাম যে সেন্টেন্সে আমরা দেখবো অক্সিলারি ভার্ব নাই. তো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে সেন্টেন্সে দেখবো আমরা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নাই, সেই সেন্টেন্সে সাবজেক্টের পরে থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম. এখন বলো তো দেখি, লিভড এটি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? ইয়েস, ইট ইজ পাস্ট ফর্ম. তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ. সো ডিয়ার স্টুডেন্টস, লেটস সি. চলো দেখি কিভাবে আমরা এই বাক্যটাকে নেগেটিভে পরিবর্তন করি. আগের বার যখন ভার্বের সাথে এস ছিল, তোমাদের কি মনে আছে? ভার্বের সাথে যখন এস ছিল তখন আমি সাবজেক্টের পরে লিখেছিলাম ডাজ নট. এখন ভালো করে খেয়াল করে দেখো আমি সাবজেক্টের পরে কি লিখি. রূপলাল ডিড নট. এই তো তুমি একটা নিয়ম শিখে ফেললে. কি নিয়ম শিখলে? যদি সাবজেক্টের পরে দেখো ভার্বের পাস্ট ফর্ম এবং তুমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে চাও তাহলে প্রথমে সাবজেক্টের পরে লিখবে ডিড নট. এই যে আমি লিখলাম ডিড নট. এখানে আরেকটা জিনিস তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং মনে রাখবে. কোন নেগেটিভ সেন্টেন্সে বা কোন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসবে না, এটি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে. যখন আমরা কোন বাক্যকে নেগেটিভ করব বা আমরা কোন বাক্যকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, সাহায্যকারী ভার্ব বসানোর পরে, তখন এই বাক্যে আর ভার্বের পাস্ট ফর্ম বসতে পারবে না, সেটি হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম. তাহলে লিভড প্রেজেন্ট ফর্ম কি? লিভ. যদি আমরা লিখি রূপলাল ডিড নট লিভ ইন এ স্মল ভিলেজ, যদি আমরা আগের মতো অ্যাডজেক্টিভকে পরিবর্তন না করি তাহলে আমাদের যে অর্থ মিনিং সেটি পরিবর্তিত হয়ে যাবে. কাজে আমাদেরকে এই ব্যক্তিও একটা অ্যাডজেক্টিভ খুঁজে বার করতে হবে এবং সেই অ্যাডজেক্টিভের অপোজিট যে অর্থ দেওয়া আছে, অপোজিট যে শব্দ দেওয়া আছে, সেই শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে. এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে স্মল এবং আমরা সবাই জানি ইট ইজ ভেরি ইজি যে স্মলের বিপরীত হচ্ছে বিগ. সো I am writing Rupal did not live in a big village. Now listen to me, my dear students. In my class, what I have tried to teach you, আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছি? আমাদের বিষয় ছিল চেঞ্জিং সেন্টেন্সের এফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা কিভাবে পরিবর্তন করব. প্রথম দুটি উদাহরণ ছিল আমাদের সাবজেক্টে করেছিল এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়্যার. আমরা এম, ইজ, আর, ওয়াজের উপরে নোট বসিয়েছি এবং তারপরে অ্যাডজেক্টিভকে আমরা বিপরীত করেছি এবং এই বিপরীত করার ফলে আমাদের অর্থের কোনো পরিবর্তন হয় নাই, আমাদের এফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে. আমাদের যে থার্ড সেন্টেন্স ছিল, তোমরা খেয়াল করে দেখবে তোমাদের ভিডিওতে আছে, আমাদের যে থার্ড সেন্টেন্স ছিল সেই সেন্টেন্সে ছিল অলওয়েজ লেখা ছিল. তো যখন আমরা অলওয়েজ দেখেছি তখন ওই বাক্যটিকে নেগেটিভ করার জন্য আমরা আর নট ব্যবহার করি নাই, অলওয়েজ থেকে নেভারে পরিবর্তন করে ফেলেছি এবং যথারীতি একটা অ্যাডজেক্টিভকে পরিবর্তন করেছি. I think our fourth sentence, আমাদের যে চতুর্থ যে বাক্যটি তোমাদের ভিডিওতে আছে, ওই সেন্টেন্সে আমরা দেখেছি যে সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব নাই. অথচ আমরা জানি টু মেক এ সেন্টেন্স নেগেটিভ অর ইন্টারোগেটিভ, তুমি যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে চাও বা ইন্টারোগেটিভ করতে চাও তোমাকে অবশ্যই একটি সাহায্যকারী ভার্ব বসাতে হবে. তো ওই সেন্টেন্সে ছিল
সাহায্যকারী বার ছিল না, বার্বের সাথে এস যুক্ত ছিল, সেই সময় আমরা ওই বাক্যটিকে নেগেটিভ করেছি, সাবজেক্টের উপরে ডাজ নট লিখেছি। আবার লাস্ট সেন্টেন্স ছিল রূপলাল লিভড ইন এ স্মল ভিলেজ। এই সেন্টেন্সও কোনো সাহায্যকারী বার ছিল না, এখানে ছিল সাবজেক্টের উপরে ভার্বের ফার্স্ট ফর্ম। যখনই আমরা সাবজেক্টের উপরে ভার্বের ফার্স্ট ফর্ম দেখবো, তখন যদি আমরা চাই মানে যদি আমাদের সেন্টেন্সে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ওই বাক্যটিকে নেগেটিভ করতে হবে, আর যদি সেন্টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিড নট লিখবো। ডিড নট লেখার পরে ভার্বের ফার্স্ট ফর্মের পরিবর্তে প্রেজেন্ট ফর্ম। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লিভড, দিস ইজ দি পাস্ট ফর্ম, আর এখানে আমি লিখেছি লিভ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। লিভড এর প্রেজেন্ট ফর্ম লিভ, আবার লিভড এর পাস্ট ফর্ম হচ্ছে লিভ। In this way, my dear students, you can make an affirmative sentence to negative sentence, and it is not actually a difficult thing if you practice, if you learn some opposite word. আমি যেটা বলেছিলাম তোমাদের যে নির্দিষ্ট গ্রামার বই আছে, সেই গ্রামার বইয়ে তোমরা কিছু চেঞ্জিং সেন্টেন্সের চারটা খুললেই তোমরা দেখতে পাবে যে কিছু বিপরীত শব্দের নমুনা দেওয়া আছে, সেগুলো ভালোভাবে শিখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের শিক্ষকগণ যখন ইংরেজিতে ক্লাস নেন তখন প্রায় বলে থাকেন যে এই শব্দের বিপরীত শব্দ হচ্ছে এটা, প্রায় বলে থাকেন। যখন আমি বলি সো আই বিলিভ দ্যাট আওয়ার টিচার্স ডু সো, আমার শিক্ষকরা এটা করে থাকেন, এদিকেও খেয়াল রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি মনে করি যে এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। এবং আমি আগেও বলেছি যে এই ক্লাসটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, এমনকি আমাদের যেসব ছাত্রছাত্রী কলেজে লেখাপড়া করে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।